বিডি নিউজ 21। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে এর সত্যের অপলাপ, কৌশলী মিথ্যা, হুমকির বার্তা, চাঁদাবাজির প্রশ্রয়, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া এবং একটি অগণতান্ত্রিক রোডম্যাপ সবার সামনে উন্মোচিত হয়ে আসে। আমরা যদি তার ইন্টারভিউয়ের বিষয় নিয়ে পর্যালোচনা করি, প্রথমে যদি দেখি তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর বিষয়টি। আরাফাত রহমান কোকো 2007 সালে 111 সরকারের সময় 3 সেপ্টেম্বর কারাবন্দী হন, গ্রেপ্তার হন। ঠিক একই সময়েও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও জেলে ছিলেন। 111 সরকারের সময়ই চিকিৎসার জন্য 2008 সালের মে মাসে আরাফাত রহমান কোকো থাইল্যান্ডে চিকিৎসার জন্য যান। পরবর্তীতে তিনি মালয়েশিয়ায় গিয়ে সেখানে দীর্ঘ সময় অতিবাহিত করেন এবং সেখানেই রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। যে কোনো মৃত্যুই মর্মস্পর্শী, পরিবারের যে কারো মৃত্যুই আমাদের সবার জন্যই অনেক কষ্টের, বেদনার, আহত অনুভূতি তৈরি করে। সেই ব্যক্তিগত দুঃখবোধ থাকতে পারে, কিন্তু সেটির সঙ্গে আওয়ামী লীগকে জড়ানো, রাষ্ট্রযন্ত্রকে জড়ানো এবং সেটির মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটার প্রচেষ্টা আমরা মনে করি যে একটি কৌশলী মিথ্যার সুনিপুণ উদাহরণ। এবং আমরা আমাদের স্মৃতি যদি আমাদের সঙ্গে প্রতারণা না করে, আমাদের সুস্পষ্টভাবে মনে আছে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করার জন্য, একজন সন্তানহারা মায়ের প্রতি সহানুভূতি প্রকাশ করার জন্য গুলশান কার্যালয়ে গিয়েছিলেন। বাড়ির দরজা কিন্তু বন্ধ ছিল। ন্যূনতম রাজনৈতিক, সামাজিক শিষ্টাচার সেটি কিন্তু সেদিন প্রদর্শন করা হয়নি। অথচ আজকে এ ধরনের কৌশলী মিথ্যার আশ্রয় নিয়ে আজকে দোষারোপ চাপিয়ে দেওয়ার রাজনীতি কিন্তু নতুন করে যে বাড়ছে সেটির একটি দৃষ্টান্ত। এবং এভাবে যখন একটি দুঃখজনক মৃত্যুর ঘটনাকে দোষারোপের বিষয়বস্তু হিসেবে পরিণত করার চেষ্টা করা হয়, এটি থেকে বোঝা যায় এই যে জুলাই আগস্টে গণহারে হত্যা মামলার আসামি করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের, সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেই, এই জবাবদিহিতা, এই বক্তব্য থেকেই আসলে এই যে বৈশিষ্ট্যটি জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে পরিলক্ষিত হয়েছে, আমাদের কাছে সেটি প্রতিভাত হচ্ছে। আরেকটি বিষয় এসেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিষয়কে কেন্দ্র করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে 2020 সালের 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশ প্রয়োগের মাধ্যমে কিন্তু তাকে মুক্তি দেয়, তার বাড়িতে থাকার ব্যবস্থা করে এবং সার্বিক সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়। সরকারের জায়গা থেকে যে ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, নমনীয়তা, মানবিক দৃষ্টিভঙ্গি রাখা সম্ভব ছিল, আওয়ামী লীগ সরকার কিন্তু তার সবটুকুই প্রদর্শন করে। অথচ আজকেও সরকারের একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি, মানবিক দৃষ্টিভঙ্গির ঘটনাকে আজকে কিন্তু ভিন্নভাবে ব্যাখ্যা করছে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা যদি দেখি যে ক্যান্টনমেন্টের বাড়ির ঘটনাকে কেন্দ্র করে ঘর হারার ঘটনা তিনি বলেছেন, সাবেক সেনাপ্রধানের একজন সন্তান হিসেবে তিনি ক্যান্টনমেন্টে তাদের যে পারিবারিক বাসভবন থাকার জায়গাটি দেওয়া হয়েছিল এবং ক্যান্টনমেন্টের ভেতরে এবং গুলশানে পরবর্তীতে বিচারপতি আব্দুল সাত্তার এবং পরবর্তীতে সামরিক স্বৈরশাসক এরশাদের মাধ্যমে, সেটি কিন্তু একটি হচ্ছে যে সেটি বিদ্যমান আইন নিয়ম ভঙ্গ করেই সেটি প্রদান করা হয়েছিল। ক্যান্টনমেন্টের ভেতরে অবসরপ্রাপ্ত সেনা অফিসারের জন্য একটি ক্যান্টনমেন্ট বোর্ডের মালিকানা সম্পন্ন একটি ভবন আর আশপাশের ভবন, সেগুলোকে বরাদ্দ দেয়া, ব্যক্তিগত মালিকানায় কিংবা লিজ দেয়া, এটির কিন্তু কোনো নিয়ম ছিল না। সেই নিয়ম লঙ্ঘন করেই কিন্তু তাদের সেখানে থাকার সুযোগ দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিকল্প হিসেবে গুলশানে বরাদ্দ দেওয়া হয়েছিল বাড়ি, এবং দুটো বাড়ি কিন্তু একই সঙ্গে বরাদ্দ অক্ষুণ্ণ রেখেছিল তাদের পরিবার, যে কারণে কিন্তু আইনের ব্যত্যয় ঘটেছিল এবং আইনের ব্যত্যয় ঘটা সত্ত্বেও সেটিকে রাজনৈতিক বিষয়বস্তুতে পরিণত করার একটি প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আরেকটি বিষয় দেখুন যে বাংলাদেশে শুধুমাত্র নয়, পৃথিবীর যে কোনো দেশে সেনাবাহিনী যেখানে থাকে
সেখানে কিন্তু স্বাভাবিকভাবে সেখানকার যে নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে সেটি অনুসরণ করা হয়। এবং আমাদের মতো একটি দেশে যেখানে বারবার সেনা শাসনের ঘটনা ঘটেছে, মার্শাল লয়ের ঘটনা ঘটেছে, কুয়ের ঘটনা ঘটেছে, স্বাভাবিকভাবেই রাজনীতি মানুষকে কেন্দ্র করে, জনমানুষকে কেন্দ্র করে এবং সেটির সঙ্গে যেন পার্থক্য থাকে সেটিরও কিন্তু প্রচেষ্টা দৃশ্যমান হতে হয়। কিন্তু আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের ভেতর থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা, এটি বিদ্যমান ক্যান্টনমেন্টের বোর্ডের যে রুলস রয়েছে সেটিরও লঙ্ঘন এবং রাজনৈতিকভাবেও আমরা মনে করি যে দৃষ্টিকোণ এবং বাংলাদেশের জন্য সার্বিক দৃষ্টিভঙ্গি থেকে একটি সংবেদনশীল বিষয় হিসেবে ছিল। এবং সেই নিয়ম নীতি, রাজনৈতিক প্রথা, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সমস্ত কিছু লঙ্ঘন করেই কিন্তু সেই বাসভবনটির দখলটি অব্যাহত রাখা হয়েছিল। পরবর্তীতে সেনাবাহিনীর নিজস্ব নিয়ম এবং আদালতের নির্দেশনার আলোকে সরকার একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করে, সেটিকেও কিন্তু আজকে একটি রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসাসিনেশনের বিষয়বস্তু হিসেবে নিয়ে আসা হয়েছে। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এর মাধ্যমে আসলে আমাদের ঐতিহাসিক ঠিকানা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আতুরঘর, আমাদের স্বাধীনতা সংগ্রামের আতুরঘর ধানমন্ডি 32 নম্বরে বিধ্বস্ত করার যে ঘটনা ঘটেছে, আক্রমণ করার যে ঘটনা ঘটেছে, এবং এর সঙ্গে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা যে সরাসরি জড়িত ছিল, সম্পৃক্ত হচ্ছিল, প্রতিহিংসা রাজনীতি যে তারা বাস্তবায়ন করেছে, এবং তাদের নেতাকর্মীদের স্লোগান, অবস্থান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন কৌশলকে ব্যবহার করা, সরাসরি সহযোগিতা করার দৃষ্টান্তের মাধ্যমে কিন্তু এটি প্রমাণিত হয়। আমরা এরপরে তার দুর্নীতির যে বিষয়টি রয়েছে, দুর্নীতির বিষয়কে কেন্দ্র করে এক ধরনের বৈধতা উৎপাদন করার রাজনীতি কিন্তু এই ইন্টারভিউর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ 2001 থেকে 2005 পর্যন্ত টানা 5 বার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ সর্বনিম্ন মানে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, পুরোটি বিএনপি ক্ষমতাসীন থাকার সময়ে। এবং পৃথিবীর বেশিরভাগ দেশ, এখানে 170-180টি দেশের মতো এই ধারণা সূচকের অন্তর্ভুক্ত থাকে, কম বেশি সব দেশই এই ধারণা সূচকের মধ্যে রয়েছে। এবং সমস্ত ধরনের দুর্নীতি, সরকারি বেসরকারি নিয়মের ব্যত্যয়, আইন লঙ্ঘন এবং আইন লঙ্ঘন করে সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করা, পার্সোনাল গেইন করা, ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে সেটির সূচকের আলোকে কিন্তু এই ঘটনা, এই ধারণা সূচকটির বিভিন্ন তথ্য উপাত্ত প্রতিফলিত। আমরা দেখতে পেয়েছি যে এই বাংলাদেশের জন্য লজ্জাজনক এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটি গিনেস বুক অব দ্য ওয়ার্ল্ড রেকর্ডসও এটি স্থান পেতে পারে যে পৃথিবীর একমাত্র সরকার, যে সরকার 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং টানা 5 বার। এবং এই একটি আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত একটি সংস্থার মাধ্যমে এটি এসেছে এবং সেটিকেও এক ধরনের বৈধতা দেয়া, সেটিকেও বরং টিআই এর যে দুর্নীতির ধারণা সূচক সেটিকে নমনীয় করে দেখানোর প্রচেষ্টা, দুর্নীতি কমে এসেছে এই ধরনের দেখানোর একটি প্রচেষ্টা কিন্তু আমরা দেখেছি। এটি আসলে বাংলাদেশের আইনের শাসন, বাংলাদেশের জনগণের যে শুভবোধ রয়েছে, বাংলাদেশের জনগণের যে ক্ষমতায়নের আকাঙ্ক্ষা রয়েছে এবং রাষ্ট্রের কাছে যে ন্যায্য হিস্সা রয়েছে, সেটির সঙ্গে আমাদের কাছে মনে হয়েছে যে একরকম তামাশার ঘটনা ঘটেছে এই দুর্নীতির ধারণা সূচকের রিপোর্টটিকে যখন এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয় সেটির মাধ্যমে। এবং এখান থেকে যদি আমরা দেখি যে এই শুধুমাত্র 2001 থেকে 2005 সেটি নয়, আমরা যদি এই জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশের চাঁদাবাজির ঘটনা, বাংলাদেশের লুটতরাজের ঘটনা, বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ লোপাটের ঘটনা, শেয়ার বাজার কেলেঙ্কারির ঘটনা, বাড়িঘর ব্যবসা বাণিজ্য দখলের ঘটনা যদি আমরা দেখি, সেখান থেকেও দেখি যে এটিকেও এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। চাঁদাবাজির ঘটনাকে হক আদায় হিসেবে প্রশ্রয় দেওয়া হয়েছে। জামায়াত তারা অবৈধভাবে হাদিয়া আদায় করছে, মানুষের উপরে জবরদস্তি জোর জুলুম করে, ব্যবসায়ীদের, সাধারণ মানুষদের, অল্প আয়ের মানুষদের, ছোট ব্যবসায়ীদের, মাঝারি ব্যবসায়ীদের, পেশাজীবীদের, বেসরকারি কর্মজীবীদের, চাকরিজীবীদের যেভাবে আজকে তাদের চ্যালেঞ্জ করে, তাদের হুমকি দিয়ে যেভাবে আদায় করা হচ্ছে, সেটিকে যেমন তারা হাদিয়া হিসেবে দিচ্ছে, এটিকেও কিন্তু আজকে দেখুন যে এই জুলাই আগস্টের পরবর্তী বাংলাদেশে যে চাঁদাবাজির মহোৎসব বাংলাদেশে হয়েছে, যে ডাকাতির মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের ব্যক্তিগত সম্পত্তি, সরকারি সম্পত্তি যেভাবে লুটতরাজ করা হয়েছে, সেটিকে কিন্তু হক আদায় হিসেবে দেখানোর একটা প্রচেষ্টা আমরা দেখেছি। এবং এটির থেকে প্রমাণিত যে আজকে 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাস্তবতা এবং পরবর্তীতে সামনে আরো কি হতে যাচ্ছে এবং এদের ভীষণ মিশনে ডাকাতি, লুটপাট, চোরা কারবারি, রাষ্ট্রীয় সম্পত্তির লুণ্ঠন এবং মানুষের যে সম্পত্তির অধিকার রয়েছে, ন্যায্য অধিকার রয়েছে,
সেটিকে যে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ঘটনাগুলো অহরহই সামনে ঘটবে এবং এটি যে বিএনপির নিউ নর্মাল রাজনীতি, এটি আসলে আমাদের এটি বোঝার জন্য আসলে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। এটি আমাদের সামনে দিবালোকের মতো আসলে এক ধরনের উন্মোচিত হয়েছে। এবং আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা দেখেছি যে বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি বাংলাদেশে 1996 সালের 15ই ফেব্রুয়ারির নির্বাচন, একতরফা একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল, একটি যেনতেন নির্বাচনের মাধ্যমে, একটি জনগণের অংশগ্রহণহীন নির্বাচনের মাধ্যমে, বাংলাদেশের বেশিরভাগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর অনুপস্থিতির মাধ্যমে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, যেটির মাধ্যমে আসলে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াটাকেই এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়েছিল। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে নিয়ম রয়েছে সেটি লঙ্ঘন ঘটানো হয়েছিল। গণতান্ত্রিক যে মূল্যবোধের যে জেন্টেলম্যান এগ্রিমেন্ট রয়েছে সেটিকে যেটির মাধ্যমে নস্যাৎ করে দেওয়া হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি 96 সালে করার মাধ্যমে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হয়। এবং আপনি দেখুন যে বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল, শেখ হাসিনা একমাত্র প্রধানমন্ত্রী যিনি শান্তিপূর্ণভাবে সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর করেন 2001 সালে। যদিও নানা ধরনের ষড়যন্ত্রের ঘটনা ঘটেছে, তারপরও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি অক্ষুণ্ণ রাখা এবং জনগণের ক্ষমতায়নের ধারণাকে অক্ষুণ্ণ রাখার জন্য আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার সেটি করেছে। পরবর্তীতে আমরা 2001 থেকে 2006 আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আজকে তারা বিভিন্ন ধরনের লজিক্যাল ফেলাসির আশ্রয় নিচ্ছে, বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক বিভ্রমের তারা আশ্রয় গ্রহণ করছে, অনেকেই সেটি গ্রহণ করছে। কিন্তু আজকে বাংলাদেশের মানুষের সামনে তো এই স্মৃতিগুলো মুছে দেওয়া সম্ভব নয়। আমরা তো ইতিহাস ঘাটলেই, গুগল করলেই আমাদের পাবলিক মেমোরি থেকে তো এগুলো কখনোই হারিয়ে যাবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করেছে, নিজের স্বার্থে ব্যবহার করেছে বিএনপি সরকার। যখন বিচারপতিদের অবসরের বয়সসীমা 65 থেকে 67 করা হয়েছিল, শুধুমাত্র তাদের পছন্দের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ বানানোর জন্য যখন এই নিয়মগুলোর লঙ্ঘন ঘটানো হলো, যখন এই নিয়মগুলোর পরিবর্তন করা হলো, এমনকি আদালতকে ব্যবহার করা হলো, আমাদের রাষ্ট্রের অন্যতম 3টি অঙ্গের অন্যতম বিচার বিভাগের স্বাধীনতা, সেখানে বিচার বিভাগকে আসলে কলঙ্কিত করা হলো এবং বিচার বিভাগকে আসলে বিএনপি সরকার নিজের ক্ষমতায় রাখার গ্যারান্টির জন্য নিজের স্বার্থে ব্যবহার করার তারা চেষ্টা করলো। সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কিন্তু তারা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের রাজনৈতিক যে আস্থা রয়েছে, দলগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক রয়েছে, সবকিছু কিন্তু নস্যাৎ করে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই নিয়মগুলোর ব্যত্যয় ঘটানোর মাধ্যমে। খেলার নিয়ম, রুলস অফ দ্য গেম ভঙ্গ করার মাধ্যমে, এটি ব্রেক করার মাধ্যমে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটি হুমকির মুখে ফেলে দিয়েছিল বিএনপি সরকার। এবং শুধু তাই নয়, আপনি যদি দেখুন যে এটি তো 2006 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। এর আগে 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। গোটা পৃথিবীর ইতিহাসে এ ধরনের বিরোধী দলীয় নেতাকে হত্যার উদ্দেশ্যে, নেতৃত্বকে সমূলে উৎপাটিত করার উদ্দেশ্যে রাষ্ট্রযন্ত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই সবকিছুকে ব্যবহার করে হাওয়া ভবন থেকে নিয়ন্ত্রণ করে 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটানো হয়েছে, যেটির মাধ্যমে আসলে আমাদের বাংলাদেশের গণতন্ত্রকেই সাইডলাইন করে দেওয়া হয়েছে, গণতন্ত্রকে আসলে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে এই ঘটনার মাধ্যমে। গ্রেনেড হামলার ঘটনা, দেশব্যাপী জঙ্গি হামলার ঘটনা, সমস্ত প্রশাসনকে কুক্ষিগত করার ঘটনা, নির্বাচন কমিশনকে দলীয় ক্যাডারদের একেবারে নির্বাচন কমিশনের ক্যাডার হিসেবে নিয়োগ প্রদান করা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নিয়মটি পরিবর্তন করা, এবং সর্বশেষ হচ্ছে 1,23,00,000 ভুয়া ভোটার। আপনারা দেখবেন যে পৃথিবীর বেশিরভাগ দেশের জনসংখ্যা হয়তো এত না, অথচ 1,23,00,000 ভুয়া ভোটার তৈরি করেছিল এই বিএনপি সরকার। এটির মাধ্যমে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে, জনগণের ভোটের রায় প্রতিফলিত হওয়ার যে নিয়ম রয়েছে, সেটিকে কিন্তু নির্বাচনে পাঠানো হলো। বিএনপি বাংলাদেশের নির্বাচনে পাঠিয়েছে, বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাচনে পাঠিয়েছে আসলে এর মাধ্যমে। এবং আজকে নিরপেক্ষ সরকার, নির্বাচনী দায়বদ্ধতা নিয়ে আজকে তারা বড় বড় লেকচার দিচ্ছে এখান থেকে সেখান থেকে। এবং আজকে দেখুন যে এই বাস্তবতাগুলো রয়েছে, যে কারণে কার কতটুকু দায় রয়েছে এটি কিন্তু বাংলাদেশের জনগণের সামনে সম্পূর্ণভাবেই পরিষ্কার রয়েছে। এবং আরেকটি আপনি দেখুন যে এই 2001 থেকে 6 সালে আজকে যারা নতুন দিনের রাজনীতি, নিজেকে স্বঘোষিত প্রধানমন্ত্রী হিসেবে যারা ঘোষণা করছে, এবং জনগণ কি রায় দিচ্ছে না দিচ্ছে, নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে কি হচ্ছে না, প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, জনগণের রায়ের প্রতিফলন হওয়ার সুযোগ কি হচ্ছে না, এটির মাধ্যমে আসলে একটা লন্ডন বৈঠক আর দেশে ফিরে হয়তো আরেকটা সিটিং মিটিং করে নিজেদের মতো করে এক ধরনের সরকারটি বেছে নেয়, যেমন সরকারটি চলছে।
তো সেটি কি কোনো গণতান্ত্রিক সরকার হবে? এই সরকার তো বাংলাদেশে বর্তমানে যে অনির্বাচিত দখলদার ফ্যাসিস্ট সরকার রয়েছে, সেই অনির্বাচিত দখলদার ফ্যাসিস্ট সরকারেরই আরেকটি সংস্করণিত এই নতুন যে তারা যে লোক দেখানোর নির্বাচন, তারা যে প্রহসনের নির্বাচন, তারা যে সমঝোতার নির্বাচন, তারা যে সিটিং মিটিং এর নির্বাচনগুলো করার পরিকল্পনা করছে, সেটাই তো আজকে সেদিকেই তো যাচ্ছে এবং সেই দৃষ্টিভঙ্গিটি তো আমাদের সামনে প্রমাণিত হচ্ছে। এবং আমি যেটি বলছিলাম যে যারা আজকে এই কথাগুলো বলছে তাদের ট্র্যাক রেকর্ড কি, এবং আমরা রাজনীতি করি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের বক্তব্যের বাইরেও যদি আমরা দেখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে আমরা এমনকি উইকিলিক্সের রিপোর্ট, যেটি বহুল আলোচিত এবং যেটি সাংবাদিকতার মানদণ্ডে গোটা বিশ্বে আলোড়ন তৈরি করেছিল, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে এই রিপোর্টগুলো নিয়ে তারেক রহমান সম্পর্কে সেটি বলা হয়েছিল বিপজ্জনক হিংসাত্মক রাজনীতির প্রতীক হচ্ছেন তারেক রহমান। এবং যেগুলো আসলে 21 আগস্টের গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা, 63 জেলায় বোমা বিস্ফোরণ থেকে শুরু করে বিরোধী দলকে সমূল উৎপাটন করা, এই বিষয়গুলোর আলোকেই কিন্তু এটি বলা হয়েছিল। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, তিনি, আপনাদের অনেকের মনে আছে উইকিলিক্সের রিপোর্ট অনুসারে, তিনি বলেছিলেন যে বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, আত্মসাতের যে ঘটনাগুলো ঘটেছে এবং বিচার বিভাগের উপর হস্তক্ষেপের যে ঘটনাগুলো ঘটেছে, এটির মাধ্যমে আসলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, শান্তিপূর্ণ এবং স্থিতিশীল বাংলাদেশকে আসলে নস্যাৎ করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে বিশেষ করে ব্যবসায় প্রভাব বিস্তার করা, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করা এবং এক ধরনের প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার মাধ্যমে সবাই আইন অনুযায়ী নিয়মের মাধ্যমে যেভাবে ব্যবসা বাণিজ্য করবে সেটির লঙ্ঘন ঘটানো হয়েছে। এবং সেটির মাধ্যমে আসলে বিনিয়োগের যে পরিবেশ বাংলাদেশের অভ্যন্তরে ছিল, তার যে ব্যবসায়িক আত্মসাৎ এবং লুটপাটের ঘটনা এবং সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে যে ব্যর্থতা, এটির কারণে আমাদের বিনিয়োগ যে একেবারে নিরুৎসাহিত হয়ে যাচ্ছে, বিনিয়োগ আসার পরিবেশ যে বাংলাদেশে আর থাকছে না, সেটির কিন্তু আমরা দেখেছি যে জেমস এফ মরিয়ার্টির এই তার বার্তার মাধ্যমে কিন্তু সেটি এসেছে।